সম্পর্কিত 100-র অধিক আজকে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলি এইচএসসি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যাই আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরু করি। প্রথম প্রশ্ন, কম্পিউটারের বোধগম্য বা নিজস্ব ভাষা কোনটি? কোনটি হবে এখানে? মেশিন ভাষা। এখন মেশিন ভাষা কেন হলো বলি। এই 0 আর 1 ব্যবহার করে মেশিন ভাষা তৈরি করা হয়। কি বললাম? আর 0 আর 1 হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা, ফলে কম্পিউটারের নিজের ভাষা হচ্ছে মেশিন ভাষা। তাহলে এখানে সঠিক উত্তর মেশিন ভাষা। মেশিন ভাষা কি কি ব্যবহার করে তৈরি করা হয়? 0 আর 1। মনে থাকবে। কোনটি নিম্ন স্তরের ভাষা? যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা? যান্ত্রিক ভাষার আরেক নাম মেশিন ভাষা। আচ্ছা, স্তরের ভিত্তিতে ভাষা দুই প্রকার, একটা হচ্ছে নিম্ন স্তরের, একটা হচ্ছে উচ্চ স্তরের। এই প্রথম প্রজন্মের মেশিন ভাষা আর দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষা, এই দুটো হচ্ছে নিম্ন স্তরের। আর আরো যে সমস্ত ভাষা আছে, উচ্চতর প্রোগ্রামিং ভাষা, অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, স্বাভাবিক ভাষা আছে না, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, ওইগুলো উচ্চ স্তরের। আর প্রথম আর দ্বিতীয় এই দুটো হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আচ্ছা, নিম্ন স্তরের ভাষা সম্পর্কে একটা কথা বলি। এই নিম্ন স্তরের এই দুইটা ভাষা মেশিন নির্ভর ভাষা। এক মেশিনে তৈরি করা ভাষা আর এক মেশিনে চলে না, এই দুইটা ভাষা। সেজন্য এই দুটোকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। মনে থাকবে। ওকে, তারপরে যাই পরের প্রশ্ন। নিম্নের কোন ভাষার প্রোগ্রামের ভুল শনাক্ত করা কঠিন? মেশিন ভাষায়। মেশিন ভাষায় কেন ভুল শনাক্ত করা কঠিন? 0 আর 1 ব্যবহার করে তৈরি করা হবে বলে। কোন জায়গায় ভুল হয়েছে এক খুঁজে পাওয়া মুশকিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে মেশিন ভাষায় ভুল শনাক্ত করা কঠিন। মনে থাকবে। আচ্ছা, এরপরে যাই। অ্যাডা লাভলেস ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার। বিশ্বের প্রথম প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস। আচ্ছা, অ্যাডা লাভলেস সম্পর্কে কিছু তথ্য জানি আমরা। তোমরা নবম দশম শ্রেণীতে মনে এটা পড়েছো, তাই না? আচ্ছা, অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। এই যে লর্ড বায়রনের কন্যা। এবং তিনি এই প্রথম কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কার করেন 1833 সালে চার্লস ব্যাবেজের তৈরিকৃত যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এই প্রোগ্রাম ব্যবহার করেন। তার জন্ম 1815 সালে, মৃত্যুবরণ করেন 1852 সালে। এই কয়েকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, কোনটি? উত্তর কোনটা? রেজিস্টার। রেজিস্টারের ধারণ ক্ষমতা কম কিন্তু গতি স্পিড বেশি। মনে থাকবে। এবং রেজিস্টার হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছের মেমোরি। ওকে, এরপরে যাই। নন ভোলাটাইল মেমোরি, এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে এসেছিল। রম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আচ্ছা, রম কিন্তু স্থায়ী মেমোরি। কি বললাম? আর এই যে ক্যাশ মেমোরি, র্যাম, ভার্চুয়াল মেমোরি, এগুলো সব অস্থায়ী মেমোরি। এবং এগুলো ভোলাটাইল বলা হয়। এগুলোকে ভোলাটাইল হচ্ছে অস্থায়ী মেমোরি, আর নন ভোলাটাইল হচ্ছে স্থায়ী মেমোরি। মনে থাকবে। পরের প্রশ্নে যাই। অ্যাসেম্বলি ভাষার উদ্ভব হয় কত সালে? অ্যাসেম্বলি ভাষা 1950 সালে উদ্ভব হয়। আচ্ছা, কোন ভাষা কত সালে উদ্ভব হয় একটু দেখি, খেয়াল করো সবাই। মেশিন ভাষা 1945 সালে তৈরি হয়। অ্যাসেম্বলি ভাষা 1950 সালে তৈরি হয়, দ্বিতীয় প্রজন্মের ভাষা। উচ্চতর ভাষা 60 সালে, অতি উচ্চতর ভাষা 70 সালে, এবং 80 সালে স্বাভাবিক ভাষার উদ্ভব হয়। সালগুলি মনে রাখবো, কোন ভাষা কত সালে আবিষ্কার হয়। ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন লক্ষ্য করি। চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4GL এর পূর্ণরূপ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। অনেক সময় 1 মার্কের জন্য সৃজনশীল প্রশ্নে, ক মার্কের জন্য আসে না, যেমন এই জ্ঞানমূলক। 4GL কি? 4GL হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের ভাষা। 1970 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ রয়েছে পঞ্চম প্রজন্মের ভাষায়। খেয়াল করো, পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষা বলা হয়, 1980 সালে তৈরি হয়। এবং পঞ্চম প্রজন্মের ভাষায় AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের সুযোগ রয়েছে। পঞ্চম প্রজন্মের ভাষায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। অ্যাড সংকেত কম্পিউটারে কি করে? যোগ করে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষার কিছু সংকেত আছে, অ্যাড যোগ করে, সাব বিয়োগ করে। কয়েকটা এখানে আমি কয়েকটা উপস্থাপন করলাম, লক্ষ্য করি। এই যে LDA, এগুলো কিন্তু মনে রাখবো, এগুলো আরো এমসিকিউ আছে, এগুলো দিয়ে ভালো করে লক্ষ্য করি। LDA লোড করে, মেমোরিতে লোড করে। STA স্টোর করে। কি করে? স্টোর করে, সংরক্ষণ করে। STA তে সংরক্ষণ করে। ক্লিয়ার পরিষ্কার করে, মেমোরি পরিষ্কার করে, ক্লিয়ার CLR।
অ্যাড যোগ করে, সাব বিয়োগ করে। এগুলো মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা, আরো দেখি, আরো আছে কিন্তু এগুলো আমাদের যেহেতু আসে বেশি বেশি সেজন্য আমি দিয়েছি অনেকগুলো। এমইউএল গুণফল নির্ণয় করে, মাল্টিপ্লিকেশনে এমইউএল। ডিআইভি তে ভাগ করে, ডিআইভি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার ভাগ করার সংকেত। জেএমপি তে জাম্প, এই যে সংকেত ব্যবহার করে অ্যাসেম্বলি ভাষা রচিত, সেজন্য অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। কি বলা হয়? সাংকেতিক ভাষাও বলা হয়। আরো কয়েকটা আছে, আমরা এগুলো অবশ্য মনে রাখবো। লক্ষ্য করি, আইএনসি তে ইনক্রিমেন্ট বোঝায়, ডিইসি তে ডিক্রিমেন্ট বোঝায়, আইএমপি তে ইনপুট বোঝায়, আউটপুট বোঝায়, এসটিপি তে স্টপ বোঝায়, থামা বোঝায়। আচ্ছা, এখানে একটি বিষয় আছে, এগুলো কিন্তু আমাদের বইতেও আছে, বই থেকে আমরা পড়ে নেব, ঠিক আছে? ওকে, মনে থাকবে তো এগুলা? ইনক্রিমেন্ট, ডিইসি তে ডিক্রিমেন্ট। খুলে দে তোমার একটু। আসো, বসো, পারবে জান দিকে পারবেজ। তোমাদের এই এমসিকিউ আলোচনা করছি তো, এমসিকিউটা তোমরা যাতে বাসায় যে এই ক্লাসটা যেটা এমসিকিউ বুঝবে না দেখতে পারো, সেজন্য সেটা আমি করে দিচ্ছি। 20 টাকা দিয়ে এমসিকিউ শিট নিবা। ধরো, দেখো, এরপরে আসি। আচ্ছা, এই যে মাঝখানে কথাগুলো বলছি না, পরে এডিট করে দেবো, এগুলো তো রেকর্ড হচ্ছে, রেকর্ড করে। ওকে, এগুলো মনে রাখবো, প্রত্যেকটা থেকে কিন্তু এমসিকিউ আসে, আমি সবগুলো দিলাম না। আচ্ছা, এরপরে আসি, অফ কোড কিসের উপর কাজ করে? অফ কোড মানে কোড, ওই যে কিছুক্ষণ আগে দেখলাম না, সিএলআর, এল ডিএ দেখাইলাম না, ওইগুলো কিন্তু অফ কোড। কার অফ কোড? অ্যাসেম্বলি ভাষা কোড। অফ কোড অপারেন্ডের উপর কাজ করে। এখন অপারেন্ড কি আর অফ কোড কি একটু বলছি, খেয়াল করো ভালো করে। সি সমান এক্স অ্যাড ওয়াই, মানে কি? সি এর মান হবে এক্স আর ওয়াই যোগ করে, তাহলে এখানে যোগটা যে অ্যাড লিখেছে এটা অফ কোড, এটা কি অফ কোড। আর এই যে এক্স ওয়াই এগুলো অপারেন্ড, এগুলো কি অপারেন্ড। যেমন লিখলাম এ সমান বি প্লাস সি, এ সমান কি, তাহলে এ বি সি এগুলো হচ্ছে অপারেন্ড, আর প্লাসটা হচ্ছে অপারেটর। আর ওই প্লাসকে যখন আমরা এর কোড হিসেবে ব্যবহার করি অ্যাসেম্বলি ভাষার, এটা অফ কোড। মনে থাকবে, অফ কোড কিসের উপর কাজ করে? অপারেন্ডের উপর। অপারেন্ড হচ্ছে এইগুলা, চলক, ভেরিয়েবল। এদিকে তাকাও, অ্যাসেম্বলি ভাষার বিয়োগের কাজ কোনটি? কোনটা? সাব, এসইউবি, সাবট্রাকশন, এর বাংলা হচ্ছে বিয়োগ, সাবট্রাকশনের সাব। মনে থাকবে। আর মাল্টিপ্লিকেশন গুণ, মাল্টিপ্লিকেশনে এমইউএল গুণ করা, এডিডি যোগ করা, ডিআইভি এটা কিন্তু অ্যাসেম্বলি ভাষার সংকেত না, অ্যাসেম্বলি ভাষার ভাগ করার জন্য ব্যবহার করে ডিআইভি, কিন্তু এই স্ল্যাশ ব্যবহার করা হয় আবার সি প্রোগ্রামে ভাগ করার জন্য। সি প্রোগ্রামে ভাগ করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়, আর অ্যাসেম্বলি ভাষায় ডিআইভি ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছি, দেখছো? মনে রাখতে হবে কিন্তু, না মনে রাখলাম না। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশকে কয়টি অংশে ভাগ করা হয়? 4টি অংশে। এই যে লেভেল, অফ কোড, অপারেন্ড, কমেন্ট। কি বললাম? লেভেল যেখান থেকে শুরু করবে, অপারেন্ড মানে ওই যেগুলো যোগ বিয়োগ করবে, আর অফ কোড মানে কি? কোড, অ্যাড, সাব। আর কমেন্ট মানে প্রোগ্রামের মধ্যে অনেক সময় কমেন্টস লিখি, ওইগুলি বোঝায়। লেভেল, অফ কোড, অপারেন্ড, কমেন্ট, এই 4টা মনে থাকবে, বইতেও আছে কিন্তু, আমার শীট দিচ্ছি, এর আগে শীটেও আছে। নিম্নের কোনটি মেশিন ভাষার সুবিধা? বলো তো। অনুবাদ লাগে না, মেশিন ভাষা তো মেশিনের ঘরের ভাষা, মেশিনের নিজের ভাষা, ওরা আবার অনুবাদ করবে কি? ওকে, তাহলে মেশিন ভাষা বাদে আর সকল ভাষা অনুবাদ করতে হয়, মনে থাকবে। ওকে, এরপরে যাই, মেশিন ভাষার গুলোর নির্দেশ দেওয়ার কোনটির মাধ্যমে? হ্যাঁ, গুণের নির্দেশ, এমইউএল। আচ্ছা, এই অ্যাডটা কিসের? যোগ। ডিআইভি কিসের? ভাগের। সাবে বিয়োগের। কিছুক্ষণ আগে দেখালাম না? ওকে, ফাইন। এরপর আসি, ইংরেজি ভাষার সাথে মিল আছে কোন ভাষার? উচ্চস্তরের ভাষা। আচ্ছা, উচ্চস্তরের ভাষা ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখা হয়, মানুষের বোধগম্য ভাষা। খেয়াল করো, আমি এটা দেখাচ্ছি। উচ্চস্তরের ভাষা আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে আমরা সি প্রোগ্রাম লিখি না, তো এই যে সি প্রোগ্রাম লিখেছি সব কি ইংরেজি অক্ষর ব্যবহার করে না? এটা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, এটা কি উচ্চস্তরের ভাষা। আর অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ভাষা নিম্ন স্তরের ভাষা। আর অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা বাদে
আর যে সমস্ত সি প্রোগ্রাম বলো, পাইথন বলো, জাভা বলো, মাইএসকিউএল বলো, সবগুলো হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। কি মনে থাকবে? সি প্লাস প্লাস বলো। ওকে, পরের প্রশ্ন দেখো, ভিজুয়াল বেসিক কোন ধরনের ভাষা বলো তো? উচ্চ স্তরের ভাষা। কিছুক্ষণ আগেই তো বললাম, মেশিন ভাষার অ্যাসেম্বলি ভাষা বাদে, প্রান্ত মেশিন ভাষার অ্যাসেম্বলি ভাষা বাদে সবগুলো উচ্চ স্তরে। সবগুলা কি উচ্চ স্তরে, মনে থাকবে। আচ্ছা, এই উচ্চ স্তরের ভাষা ভিজুয়াল বেসিক 1991 সালে এই তৈরি করা হয়েছিল। কম্পিউটারের সাংকেতিক ভাষা কোনটি? অ্যাসেম্বলি ভাষা, রাইট। অ্যাসেম্বলি ভাষা কেন সাংকেতিক ভাষা? অ্যাসেম্বলি ভাষায় যে এডিডি, এসইউবি, এমইউএল বিভিন্ন সংকেত ব্যবহার করে কাজগুলো করা হয়, কোড ব্যবহার করে, সেজন্য সাংকেতিক ভাষাও বলা হয়। কি মনে রাখবে? ওকে, এরপরটাই যাই। কম্পিউটারের মেশিন ভাষার প্রজন্মকাল কত? 45 থেকে 49। 45 থেকে 49। 45 সালে উদ্ভব হয়, 49 সাল পর্যন্ত থাকে, আর 50 সালে অ্যাসেম্বলি ভাষা হয়। প্রথম প্রজন্মের ভাষাকে মেশিন ভাষা বলে, যার প্রজন্মকাল ছিল 45 থেকে 49, 5 বছর। পরবর্তী প্রশ্ন, মেশিন ভাষার নির্দেশনার কয়টি অংশ? 4টি অংশ। 4টি অংশ কি কি? গাণিতিক, ইনপুট আউটপুট, নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ ব্যবহার। আচ্ছা, এটা আমার শীটেও ছিল মনে হয়, আরেকটু আলোচনা করি। এর আগে যে শীটটা দিয়েছিলাম সেখানে ছিল, ভালো করে লক্ষ্য করি। এই যে মেশিন ভাষার যে 4টি নির্দেশনা, গাণিতিকের কাজ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা, গাণিতিক অংশের কাজ। নিয়ন্ত্রণের কাজ লোড করা, স্টোর করা, জাম দেয়া। ইনপুট আউটপুটের কাজ রিড রাইট। প্রত্যক্ষ ব্যবহার হচ্ছে আরম্ভ, থামা, শেষ, এগুলো ব্যবহার। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, মনে থাকবে। এগুলো পড়তে হবে, মনে রাখতে হবে, কিন্তু প্রত্যেকটা আলোচনা গুরুত্বপূর্ণ। আজকে যেগুলো লিখছি, প্রথম প্রজন্মের কম্পিউটার গুলো ব্যবহার করা হতো। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন ভাষা ব্যবহার করা হতো? মেশিন ভাষা। প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রথম প্রজন্মের ভাষা ব্যবহার করা হতো 1G। মেশিন ভাষার আর এক নাম যান্ত্রিক ভাষা। মেশিন ভাষার আর এক নাম কি? যান্ত্রিক ভাষা। 0-1 ব্যবহার করে লেখা হয়। তুমি টিক মারতেছো তো? হ্যাঁ, সবাই টিক মারে তো? সবাই টিক মারতেছো তো? আচ্ছা, ওকে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয়? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটা? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম। ভালো করে দেখো, অ্যাসেম্বলার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম। সোহান, অ্যাসেম্বলার কি? অনুবাদক প্রোগ্রাম, যার কাজ অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। কি বললাম? অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা। পরের প্রশ্ন, প্রোগ্রামিং রিড রাইট কোন অংশ নির্দেশ করে? রিড রাইট ওই যে কিছুক্ষণ আগে দেখালাম, মেশিন ভাষার যে 4টি অংশ, তো রিড রাইট কোনটা? ইনপুট আউটপুট। মেমোরির দরকার হয় যান্ত্রিক ভাষা। কেন যান্ত্রিক ভাষা কম মেমোরি দরকার হয়? এই যান্ত্রিক ভাষা 0 আর 1 ব্যবহার করে লেখা হয়, সেজন্য মেমোরি কম লাগে, কম্পাইলার লাগে না আলাদা। পরের প্রশ্ন, উচ্চ স্তরের ভাষা লেখা প্রোগ্রামকে কি বলে? উচ্চ প্রোগ্রাম। আচ্ছা, এই মেশিন ভাষা বাদে আর যত প্রোগ্রাম আছে, ওই সব ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে। আর উচ্চ প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম আলাদা, তার নাম অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। মনে থাকবে? তাহলে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে, আবার অতি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকেও উচ্চ প্রোগ্রাম বলে। সি, জাভা, পাইথন এই সমস্ত ভাষায় লেখা প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে। মনে থাক, ঠিক মারছো? পরের প্রশ্ন, কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার ব্যবহৃত সংখ্যা কোনটি? বাইনারি, তাই না? বাইনারি 0 আর 1 ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়। ঠিক মারছো? পরের প্রশ্ন, আচ্ছা, এই যে বাইনারি 0 আর 1 ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়, কোন প্রোগ্রামিং ভাষায় ইংরেজি অক্ষর ব্যবহার করা হয়? উচ্চ স্তরের ভাষা, তাই না? এই ধরনের প্রশ্ন আরেকটাও করাইছিলাম, মানে এই যে এটা হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, সি ভাষা। পরের প্রশ্ন, নিম্নের কোনটি নেমোনিক কোড? কোনটি সঠিক কোড বলো তো? নেমোনিক কোড মানে কি? অ্যাসেম্বলি ভাষার সংকেত। সিএলআর কি করে? ফাঁকা করে, ক্লিয়ার করে, অ্যাকুমুলেটর ক্লিয়ার করে। সিএলআর, ওই সিএলআর কিছুক্ষণ আগে দেখালাম। এখন তুমি হয়তো বলতে পারো স্যার যে প্রিন্ট এফ, স্ক্যানএফ ওইগুলো কি? প্রিন্ট এফ, স্ক্যানএফ এগুলো হচ্ছে সি প্রোগ্রামের ফাংশন। সি প্রোগ্রামের ফাংশন। আর সংকেত নেমোনিক কোড বলেছে না,
কোড মানে অ্যাসেম্বলি ভাষা, যেমনই কোড মানে কি, আবার সাংকেতিক ভাষা মানেও কিন্তু অ্যাসেম্বলি ভাষা। তাহলে এই অ্যাসেম্বলি ভাষা চেনার তিনটা উপায় আছে, একটা হচ্ছে সাংকেতিক ভাষা, একটা হচ্ছে নেমনিক কোড, মনে থাকবে? আচ্ছা, ওকে, এরপরে যাই। আইএনটি, সিএইচআর, ফ্লট, ডাবল, এগুলো কোন ধরনের ডেটা টাইপ? এগুলি বিল্ড ইন ডেটা টাইপ, এগুলোকে প্রাইমারি ডেটা টাইপও বলে। কেন বিল্ড ইন ডেটা টাইপ? সি প্রোগ্রামের একটা লাইব্রেরি ফাংশন আছে, হেডার ফাইল যাকে বলে, সেই হেডার ফাইলের সাথে কিছু কিওয়ার্ড এর যুক্ত করা, ইনটেক করা আছে, সেটাকে বিল্ড ইন বলে। বিল্ড ইন জিনিসটা কি? বিল্ড ইন হচ্ছে, যেমন আমি মাইক্রোসফট উইন্ডোজ যদি ইনস্টল করি, সাথে সাথে অনেকগুলো সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়, যেগুলো বিল্ড ইন বলে। কি বলে? যেমন মনে করো নোটপ্যাড, আমার নোটপ্যাড কিন্তু আলাদা করে ইনস্টল করা দরকার হয় না, অটোমেটিক ইনস্টল করা থাকে। মজিলা ফায়ারফক্স, এই সফটওয়্যারটা ইনস্টল করা লাগে না, ওটা মাইক্রোসফটের সাথে অটোমেটিক ইনস্টল করা থাকে। তাহলে এগুলোকে বিল্ড ইন সফটওয়্যার বলে। এই জন্য এইগুলি বিল্ড ইন বলা হয়। এই কিওয়ার্ড গুলিকে ডেটা টাইপ হিসেবে ব্যবহার হয়। অ্যাসেম্বলি ভাষায় থামানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? স্টপ এন্ড এসটিপি। কোনটা? এসটিপি। খেয়াল রাখতে হবে কিন্তু, অনেকে আবার স্টপে ক্লিক করবে। এসটিপি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমি। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষায় পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমোরি জাম দেওয়ার কোনটি? এখানে জিএমপি আছে, এখানে জাম্প আছে। জিএমপি কিন্তু জিএমপি তোমাদের অনেকে পড়েছো বাসায়, ভালো করে পড়তে হবে। ধন্যবাদ, সব প্রশ্নই পারতেছে। বৈজ্ঞানিক ভাষার সমস্যার সমাধানের জন্য গাণিতিক কাজের উপযোগী ভাষা কোনটি? ফোরট্রান। আচ্ছা, ফোরট্রানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর প্রোগ্রাম। ফর্মুলা ট্রান্সলেটর গাণিতিক এবং বৈজ্ঞানিক কাজের সমস্যা সমাধানের জন্য ফোরট্রান নামে একটা ভাষা ব্যবহার করা হতো, মনে থাকবে? এর পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। 1953 সালে এই বিশেষ করে আইবিএম কম্পিউটারে কর্মরত অবস্থায় এই জন বাকাস এটি আবিষ্কার করে। অ্যাসেম্বলি ভাষায় অ্যাকুমুলেটরে ডেটা সংরক্ষণের জন্য কোনটা ব্যবহার করা হয়? সংরক্ষণ, এসটিএ। এসটিপি তো থামা, এসটিএ। আচ্ছা, এলইডি তে কিন্তু লোড করা, আর এসটিএ তে স্টোর করা বোঝায়, সংরক্ষণ করা বোঝায়, মনে থাকবে? এইগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখতে হবে। যে ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের ও নিম্ন স্তরের উভয় কাজ করা যায় তাকে কি বলে? মধ্যস্তরের ভাষা। আচ্ছা, সি কিন্তু একটি মধ্যস্তরের ভাষা, কারণ সি ভাষা ব্যবহার করে নিম্ন স্তরের কাজও সমাধান করা যায়, উচ্চ স্তরের কাজও সমাধান করা হয়। কিছুক্ষণ আগে বলেছি, আবার বলছি, সি একটি মধ্যস্তরের ভাষা, সি একটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা, সি একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা, এবং সি কে সকল ভাষার জনক বলা হয়। এগুলো মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দ্রুত স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। স্বয়ংক্রিয় থাকলে অতি উচ্চতর, স্বয়ংক্রিয়ভাবে থাকলে সেটি অতি উচ্চতর হবে। কি হবে? অতি উচ্চতর, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কোনটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম? পাইথন। পাইথন হচ্ছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওওপি। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ওওপি, এই পাইথন। এবং পাইথন বর্তমানে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ণয় করার ক্ষেত্রে। 1991 সালে গুডো ভ্যান রোসাম পাইথন আবিষ্কার করে, নেদারল্যান্ডে বাড়ি। পাইথন কি আবিষ্কার করে? গুডো ভ্যান রোসাম। এবং পাইথন ব্যাপক হারে এখন ব্যবহার হচ্ছে, তাই না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষা নিয়ন্ত্রণ হয়? সি ভাষা, যাকে মধ্যস্তরের ভাষা বলা হয়। উচ্চ স্তরে নিম্ন স্তরে উভয় কাজ করা যায়। ওকে, উচ্চ প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, একসাথে। কম্পাইলার, ঠিক বলেছে, কম্পাইলার। কম্পাইলার কি করে? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই কিন্তু উচ্চ প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, বাট কম্পাইলার একসাথে করে, আর ইন্টারপ্রেটার এক লাইন করে করে। কি বললাম? এক লাইন করে, মনে থাকবে? একসাথে কথাটা থাকলে সেটি কোনটা হবে? উত্তর হবে কম্পাইলার। আর যদি বলে কোন প্রোগ্রাম এক লাইন করে রূপান্তর করে, সেটা হবে ইন্টারপ্রেটার। আর কোন প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করে? অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার: ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, কম্পাইলার। কম্পাইলার একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করে। ওকে।
মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। আর মেশিন ভাষা বাদে অন্যান্য সকল ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। এটা কিন্তু খেয়াল রাখবো। ওকে, পরবর্তী প্রোগ্রাম ওরাকল সফটওয়্যারের সাথে জড়িত এসডিএল। এসডিএল এর পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাবরেটরিজ এসডিএল, এবং ওরাকল হচ্ছে কি ডেটাবেস সফটওয়্যার। আর ডিবিএমএস এর নাম শুনছো? রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওরাকল হচ্ছে একটি ডেটাবেস সফটওয়্যার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অ্যাসেম্বলি ভাষার প্রজন্মকাল কত? 50 থেকে 59, তাই না? এই যে দ্বিতীয় প্রজন্মের ভাষা ছিল। আচ্ছা, ওই নিম্নের কোন ভাষাটি অনুবাদ করার প্রয়োজন হয় না? যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা মেশিনের নিজের ভাষা, ঘরের ভাষা, তাই এটাকে অনুবাদ করার দরকার না। মেশিন এমনি বোঝে, এমনি বোঝে। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা? যান্ত্রিক ভাষার ইংরেজি হচ্ছে মেশিন ভাষা, মনে থাকবে। মেশিন ভাষা কম্পিউটারের নিজের ভাষা, যান্ত্রিক ভাষা কম্পিউটারের নিজের ভাষা, এবং এটাকে সর্বনিম্ন স্তরের ভাষা বলা হয়, মানে সবচেয়ে ছোট, মানে এখান থেকে শুরুটা হয়েছে 1G। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা? সি। সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা, মনে থাকবে। কেন স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয় একটু খেয়াল করো। সি ভাষাতে মূল সমস্যাগুলোকে ধাপে ধাপে সমাধান করে, ছোট ছোট অংশে ভাগ করে, সেই জন্য এটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা। স্ট্রাকচার অনুযায়ী ধাপে ধাপে কাজ করে। কত সালে সি প্লাস প্লাস বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়? 1985 সালে। 1980 সালে সি ভাষা তৈরি হয়, কিন্তু 85 সাল থেকে বাণিজ্যিকভাবে, মানে কি, ক্রয় বিক্রয় শুরু হয় সি ভাষা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা। এই দুটো হবে 1 এবং 2। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা না। অ্যালগল এর নিচে কোনটি থেকে উৎপত্তি? অ্যালগরিথমিক এটা থেকে, অ্যালগরিথমিক। আচ্ছা, অ্যালগোল নামে একটা ভাষা ছিল, অ্যালগোল নামে একটি ভাষা ছিল, যে ভাষাটা প্রকৌশল সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করা হতো। দেখো জিনিয়া, এই অ্যালগোল হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা যেটি ব্যবহার করা হতো প্রকৌশল সংক্রান্ত সমস্যা সমাধানের, আর গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতো ফোরট্রান। কোন ভাষা? ফোরট্রান, গাণিতিক সমস্যা সমাধানের জন্য। আর বৈজ্ঞানিক সমস্যা সমাধানের জন্য, প্রকৌশল সমস্যা সমাধানের জন্য অ্যালগল। কি মনে থাকবে? এগুলো খেয়াল রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। আর মেশিন ভাষাকে যান্ত্রিক ভাষা বলে, যেটি কম্পিউটারের নিজের ভাষা 0 এবং 1 ব্যবহার করে তৈরি করা হয়। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো মনে রাখবে, সহজ জিনিস। পরে যায়, প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার হলে কষ্টসাধ্য। হ্যাঁ, কষ্টসাধ্য, 0 আর 1 মুখস্থ করে রাখা কঠিন। দক্ষ, হ্যাঁ, দক্ষ দরকার হয়। প্রোগ্রাম নির্ভর বা দ্রুত, সবগুলা সঠিক, সবগুলা সঠিক। 50 নম্বরের সবগুলা সঠিক। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষার আবিষ্কার করে বিয়ার্নিস স্ট্রাউস্ট্রফ এই সি ভাষা আবিষ্কার করে 1980 সালে। 85 সাল থেকে কার্যকর হয়। আর ডেনিস রিসি সি ভাষা আবিষ্কার করে, বিয়ার্নিস স্ট্রাউস্ট্রফ সি প্লাস প্লাস আবিষ্কার করে। সি প্লাস প্লাসটা কিন্তু সি ভাষার উন্নততর আপডেট, কিন্তু এটা আবিষ্কার করে বিয়ার্নিস স্ট্রাউস্ট্রফ, আর সি আবিষ্কার করে ডেনিস রিসি। সি ভাষাটা আবিষ্কার হয় আবার বিসিপিএল থেকে, কারণ মার্টিন রিসার্চের আবিষ্কৃত বিসিপিএল থেকে। বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইখান থেকে সি ভাষা হয়েছে। ঠিক আছে, আর সি থেকে আবার সি প্লাস প্লাস হয়েছে, এগুলো মনে রাখা লাগবে। ওরাকল একটি কি? আরডিবিএমএস। আরডিবিএস এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমরা 6 নম্বর অধ্যায় করবো না? ওই 6 নম্বর অধ্যায়ে আরডিবিএমএস সম্পর্কে ব্যাপক বলা আছে, অনেক শিখবো, মনে থাকবে। ওকে, কত সালে ওরাকল আবিষ্কার হয়? 77 সালে। 77 সালে এই ওয়াটসন এবং বব মাইনারকে সাথে নিয়ে ল্যারি অ্যারিসন এই ভাষা আবিষ্কার করে, এই ওরাকল। নিম্নের কোন ভাষাটি অক এর ভার্সন? জাভা। আচ্ছা, এই জাভার আগের নাম কিন্তু অক ছিল। আচ্ছা, অক ইংরেজি শব্দ, অক এর বাংলা কিন্তু ঝাউ গাছ, জানো কিনা? অক ট্রি। ছোটবেলায় আমরা মনে একটা গল্প পড়েছিলাম, অক ট্রি, ঝাউ গাছ। ওই যে আমরা দেখি না সমুদ্রের ধারে ঝাউ গাছ থাকে, ঝাউ গাছের ইংরেজি অক। আর জাভার আগের নাম ছিল অক।
মনে থাকবে? তাহলে কার নাম ছিল আগে? জেমস গ্রজলিন জাভা আবিষ্কার করে। উচ্চ প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয় তা কি বলে? অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর প্রোগ্রাম। ট্রান্সলেটর প্রোগ্রাম উচ্চ প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, লক্ষ্য করি। যে প্রোগ্রামের সাহায্যে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা যায় তাকে ট্রান্সলেশন প্রোগ্রাম বলে। যেমন উচ্চ প্রোগ্রাম হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে। আবার মেশিন ভাষা বাদে সকল ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে। আর এই উচ্চ প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে অনুবাদ করার জন্য ট্রান্সলেটর প্রোগ্রামের দরকার হয়, যার বাংলা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। কয় প্রকার? কে পারো বলো তো? অ্যাসেম্বলার। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার একসাথে করে, কি বললাম? আর ইন্টারপ্রেটার এক লাইন করে করে। এই কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু সৃজনশীল এই অনুধাবনে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কোনটি ভালো? কম্পাইলার একসাথে করে না, কম্পাইলার ভালো। তবে ডিবাগিং এর ক্ষেত্রে আবার ইন্টারপ্রেটার ভালো, ডিবাগিং এর ক্ষেত্রে। আজকে তো অনেক প্রশ্ন আলোচনা করব, কিন্তু সময় পাবো কখন? আচ্ছা, এটা স্কিপ করে যাচ্ছে, এটা বলেছি। উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে? সোর্স কোড বলে। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে? সোর্স কোড বলে। উচ্চ প্রোগ্রাম বলে, উচ্চ প্রোগ্রাম। মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় রূপান্তর হওয়ার পরে সেটি অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রামে রূপান্তর হয়, যেটি কম্পিউটারের বোধগম্য ভাষা। কম্পিউটারের বোধগম্য ভাষা মনে থাকবে। পরের প্রশ্ন, নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামটি আকারে ছোট? ইন্টারপ্রেটার। এখন তুমি হয়তো বলতে পারো, স্যার এই ডিবাগার, তারপরে উচ্চতর প্রোগ্রাম, এগুলো কি? এগুলো অনুবাদক প্রোগ্রাম না। এগুলো অনুবাদক প্রোগ্রাম না। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলার তো এখানে নাই। এই দুইটার মধ্যে এটা ছোট, এটা বড়। এটা ছোট, ওটা বড়, সেজন্য ছোট বলে তো। পরের প্রশ্ন লক্ষ্য করি, কোন অনুবাদক প্রোগ্রামে মেমোরিজ বেশি জায়গা লাগে? কম্পাইলার। মনে থাকবে? আচ্ছা, মেমোরিতে কম জায়গায় লাগে ইন্টারপ্রেটারে এবং মেশিন ভাষায়। মেশিন ভাষাতে কিন্তু কম জায়গা লাগে। মনে থাকবে? এই হট চিহ্নতে কি বলবে বলো তো? উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কিসের মাধ্যমে? অনুবাদক প্রোগ্রাম। ঠিক বলেছো। অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞায়িত বলা আছে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করার জন্য যে প্রোগ্রামের প্রয়োজন হয় তার অনুবাদক প্রোগ্রাম নাম। এখানে কি বলবো? মাঝখানে অ্যাসেম্বলি ভাষাকে বস্তু প্রোগ্রাম বা মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার। ঠিক আছে। আচ্ছা, কোন ভাষায় প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে? বলো, কোনটা সঠিক? যান্ত্রিক ভাষা। এখনো কিন্তু তোমরা বুঝতে পারো না, আমি কিন্তু একটা কথা বারবার রিপিট করতেছি। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলে। ইংরেজিতে অবজেক্ট প্রোগ্রাম, বাংলায় বস্তু প্রোগ্রাম বলে। ভালো করে শোনো। আর মেশিন ভাষা বাদে আর সমস্ত ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে। এই একটা জিনিস কিন্তু আমি অনেকবার রিপিট করেছি আলোচনায় আজকে, আবারও বলছি। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বলে বা অবজেক্ট প্রোগ্রাম বলে। আর মেশিন ভাষা বাদে আর সকল ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলে। মনে রাখতে, একমাত্র মেশিন ভাষায় খেলে অবজেক্ট প্রোগ্রাম, যার বাংলা হচ্ছে বস্তু প্রোগ্রাম। মনে থাকবে? তৃতীয় প্রজন্মের প্রজন্মকাল কত ছিল? 60 থেকে 69। আচ্ছা, এটা আরেকবার আমি একটু রিপিট করি। এই যে দ্রুত দেখাইলাম। প্রথম প্রজন্ম 45 থেকে 49 মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্ম উচ্চতর ভাষা, চতুর্থ প্রজন্ম অতি উচ্চতর ভাষা, পঞ্চম প্রজন্ম স্বাভাবিক ভাষা। প্রলগ। এটা তোমাদের বইতেও আছে, পড়ে নিও। পরের প্রশ্ন, আচ্ছা, প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ আর একটা বিষয় আছে, একটু জানা উচিত। স্তরের ভিত্তিতে দুই ধরনের।
প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, এগুলোকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আর এইগুলি তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের উচ্চ স্তরের ভাষা বলা হয়। এখানে এখানে ওই যে জিনিয়া শোনে না, কিন্তু খেয়াল করো, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই মেশিন নির্ভর যে এই যে নিম্ন স্তরের যে দুইটা ভাষা, এই দুটো মেশিন নির্ভর ভাষা। অনেক সময় এমসিকিউ তে আসে নিম্নের কোনটি মেশিন নির্ভর ভাষা। কেন মেশিন নির্ভর ভাষা? এই দুইটা ভাষা এক মেশিনে তৈরি করে আরেক মেশিনে চলে না। তা এই দুইটা ভাষা তৈরি করার সময় মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, বাট এইগুলো সম্পর্কে মেশিন সম্পর্কে ধারণা থাকা দরকার হয় না। এক মেশিনের ভাষা এক মেশিনে চলবে, বাট এটা চলে না। তাই এই দুটোকে মেশিন নির্ভর ভাষা বলা হয়, নিম্ন স্তরের দুইটা ভাষাকে। এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু কোন এমসিকিউ কোন বোর্ডে একটা এসেছিল, নিম্নের কোনটি মেশিন নির্ভর ভাষা? 4GL এর পূর্ণরূপ কি? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বানানটাও খেয়াল রাখতে হবে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য কোনটা দরকার হয়? অ্যাসেম্বলার। এটা সহজ ছিল না? কোনটি প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে? কম্পাইলার। কেন কম্পাইলার একসাথে প্রদর্শন করে? কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে পড়ে, অনুবাদ করে, ভুল থাকলে একসাথে সব ভুলগুলো ভুল দেখায়। আর ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে পড়ে, অনুবাদ করে, ভুল থাকলে ওই এক লাইনের ভুল দেখায়। মনে থাকবে? নিম্নের কোন অনুবাদক প্রোগ্রামে একবার অনুবাদ করার পরে আর অনুবাদ করার দরকার হয় না? কম্পাইলার। এটা খেয়াল করো ভালো করে। কম্পাইলার কি করে? একসাথে অনুবাদ করে এবং একবার অনুবাদ করার পরে আর অনুবাদ করার দরকার হয় না, রান করলে রান হয়। আর ইন্টারপ্রেটার ব্যবহার করে আমি যদি কাজ করি, তাহলে প্রতিবার অনুবাদ করতে হয়, প্রতিবার ওপেন করার আগে অনুবাদ করতে হয়। কিন্তু কম্পাইলার একবারে অনুবাদ করে ফেলে, এটা খেয়াল রাখতে হবে। নিচের কোন অনুবাদক প্রোগ্রামকে বারবার অনুবাদ করার প্রয়োজন হয়? ইন্টারপ্রেটার তুমি যতবার প্রোগ্রাম রান করবা ততবার অনুবাদ করতে হয়, আর কম্পাইলার একবার অনুবাদ করলেই হয়। মনে রাখবে। পঞ্চম প্রজন্মের ভাষার প্রজন্মকাল 80 থেকে বর্তমান। 80 থেকে পঞ্চম প্রজন্মের আরেক নাম স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা। এবং পঞ্চম প্রজন্মের ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয়। প্রোলগ কোন প্রজন্মের ভাষা? পঞ্চম প্রজন্মের ভাষা। আরো কয়েকটা দেখাই যে প্রোলগ, OPS 5, মার্কারি, এগুলো পঞ্চম প্রজন্মের ভাষা। তোমাদের বইতে আরো আছে, হয়তো পড়বা। ঠিক আছে। নেমোনিক কোড দ্বারা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোনটা দরকার হয়? নেমোনিক কোড আছে, তার মানে এটি কোন ভাষা? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার। মনে থাকবে? অ্যাসেম্বলার। এই প্রশ্নটা বারবার এসছে না? এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন, আমি বোর্ড থেকে নিয়েছি, বিভিন্ন বোর্ডে এসছে। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের নন প্রসিডিউলার ভাষা? ইন্টেলেক্ট। চতুর্থ প্রজন্মের নন প্রসিডিউলার ভাষা আছে কিছু, যেমন ইন্টেলেক্ট, RGP, RPG 11, এই যে ফোকাস, SQL, এগুলি সব নন প্রসিডিউলার ভাষা বলা হয়। নিম্নের কোন ভাষায় ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহার হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ কম্পাইলার ব্যবহার হয় কোনটায়? 5GL এ, মানে পঞ্চম প্রজন্মের ভাষায়। ভালো করে খেয়াল করো, পঞ্চম প্রজন্মের ভাষায় কম্পাইলার হিসেবে AI ব্যবহার করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। AI মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিন্তু পঞ্চম প্রজন্মের সম্পর্ক খেয়াল রাখতে হবে। মনে থাকবে? 4GL কে কি বলা হয়? আচ্ছা, 4GL এর আরেকটা নাম আছে, RAD টুল। RAD টুলের পূর্ণরূপ হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল। এটা হচ্ছে RAD টুল। RAD, তাহলে চতুর্থ 4GL কে RAD টুল বলা হয়। RAD এর পূর্ণরূপ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল, মানে খুব দ্রুত কাজ করা যায় এই প্রোগ্রাম ব্যবহার করে, স্বয়ংক্রিয়ভাবে। রাকিব একটি প্রোগ্রাম রচনা করেন, প্রোগ্রামটি রান করার সময় সবগুলা ভুল একসাথে ধরা পড়ে। কম্পাইলার ইন্টারপ্রেটার সাথে প্রশ্ন আসলে পারবা না। ইন্টারপ্রেটার এক লাইন, কম্পাইলার একসাথে, অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে। শোনো, MCQ যদি ভালো পারো পরীক্ষায়, A+ খুব সহজেই চলে আসে। আর MCQ তোমার যদি ভালো মার্কস না তুলতে পারো, যতই সৃজনশীল পরীক্ষা দাও ভালো, A+ পাওয়া খুব টাফ হয়ে যায়।
এমসিকিউটা খুব সেন্সিটিভ। দেখো, পূর্বের উদ্দীপকের রাকিবের ব্যবহৃত অনুবাদের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ একসাথে পড়ে সত্য, এক লাইন করে পড়ে এটা সত্য না, এটা কম্পাইলারের বৈশিষ্ট্য না, তাহলে 1 আর 3 সঠিক। এই এমসিকিউ উত্তর দেওয়ার সময় যদি দেখো তিনটার মধ্যে একটা না, তাহলে বাকি দুইটা আর পড়ার দরকার নেই, বুঝো নাই? যদি দেখো তিনটা অপশনের মধ্যে একটা হবে না, বাকি দুইটা ঠিক মেরে দিবা, সহজ। এটা হবে না মানে কি, এই দুটো উত্তর মনে থাকবে। পরের প্রশ্ন, অনুবাদক হিসেবে কম্পাইলার ব্যবহৃত হয় এমন ভাষা হলো সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। নিম্নের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? কোনটা আলাদা বলো তো? এখানে কোনটি আলাদা? অপারেটর। কেন আলাদা? এই যে ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এই তিনটাই কিন্তু তোমার অনুবাদক প্রোগ্রাম, বাট এটা অনুবাদক প্রোগ্রাম না, তাই না? ওই যে অনেক সময় এই প্রশ্নে আসে এই অ্যাডমিশনে, নিম্নের কোনটি ভিন্ন? নাম আছে মেসি, ম্যারাডোনা, আর তোমার ওই রোনালদো, আর আরেকটা নাম আছে টেন্ডুলকার। কোনটি আলাদা? টেন্ডুলকার আলাদা না? ওইরকম প্রশ্ন এটা। ঠিক আছে, আচ্ছা। ইন্টারপ্রেটার প্রোগ্রামকে কি করে? ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে, তাই না? এক লাইন করে পড়ে। প্রোগ্রাম সংগঠনের প্রথম অংশ কোনটি? ইনপুট। আচ্ছা, প্রোগ্রাম সংগঠন কি ভালো করে দেখো, এদিকে খেয়াল করো, তাকাও। প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রাম সংগঠন বলে। প্রোগ্রামের গঠন রীতিকে, প্রোগ্রাম সংগঠনের তিনটা অংশ, ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। মনে থাকবে, খেয়াল রাখবা। পরের প্রশ্ন, নিম্নের কোনটি যন্ত্র নির্ভর ভাষা? এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, যন্ত্র সম্পর্কে ধারণা থাকতে হয়, সেগুলিকে যন্ত্র নির্ভর ভাষা বলে। তো কোনটা এখানে? অ্যাসেম্বলি ভাষা। আবার শোনো, খেয়াল করে নি কিন্তু, এর আগে বলেছি, এর আগে ব্যাখ্যা অনেকক্ষণ দিয়েছি আমি। অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ভাষা, এই দুইটা ভাষা এক মেশিনে রচিত ভাষা, আর এক মেশিনে চলে না, সেই জন্য এগুলোকে যন্ত্র নির্ভর ভাষা বলে। এক মেশিনে তৈরি ভাষা আর এক মেশিনে চলে না, অ্যাসেম্বলি ভাষা আর মেশিন ভাষায় রচিত ভাষা। আর এই দুইটা বাদে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যে তিনটা আছে, প্রথম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, ওই ভাষাগুলি যন্ত্র নির্ভর না, বাট মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা যন্ত্র নির্ভর। খেয়াল করবা কিন্তু, ব্যাখ্যা দিচ্ছি অনেক। প্রোগ্রামের গঠন রীতিনীতিকে কি বলে? প্রোগ্রাম সংগঠন বলে। প্রোগ্রাম সংগঠনের তিনটা অংশ, ইনপুট, প্রসেসিং, আউটপুট। মনে থাকবে। অ্যাকুমুলেটর ডেটাকে অন্য চলকে রাখার জন্য কোনটা ব্যবহার করা? এসটিএ। সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করার জন্য এসটিএ। প্রোগ্রামের ভুল ত্রুটি পরীক্ষা করাকে কি বলে? প্রোগ্রাম টেস্টিং বলে। আচ্ছা, এই ভুল সম্পর্কে কিছু কথা বলি। প্রোগ্রামের ভুলকে বাগ বলে। প্রোগ্রামের ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে। আর এই ভুল ত্রুটি পরীক্ষা করাকে প্রোগ্রাম টেস্টিং বলে। কি বলে? প্রোগ্রাম টেস্টিং বলে। খেয়াল রাখতে হবে কিন্তু। এখন আমি এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটি হচ্ছে, দেখো, প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। তাকাও, প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ। প্রথম ধাপ প্রোগ্রাম নির্দিষ্টকরণ, শেষ ধাপ প্রোগ্রাম সংগঠন। এই দুটো একটু মনে রাখতে হবে, অনেক সময় প্রথম ধাপ আর শেষ ধাপ আসে। কোনটি প্রথম ধাপ, কোনটি শেষ ধাপ? মাঝখানে যে ধাপগুলি আছে, এইগুলির মধ্যে প্রোগ্রাম বাস্তবায়নটা গুরুত্বপূর্ণ। বাস্তবায়নের দুইটা অংশ, প্রোগ্রাম টেস্টিং, প্রোগ্রাম ডিবাগিং। প্রোগ্রাম টেস্টিং, তাই টেস্টিং, এই যে প্রোগ্রাম টেস্টিং এর মধ্যে প্রোগ্রাম ভুল ত্রুটি আছে কিনা পরীক্ষা করা হয়, আর ডিবাগিং এর মধ্যে ডিবাগ করা হয়, মানে কারেকশন করা হয়। মনে থাকবে। আর প্রোগ্রাম ডিজাইন যেটা, এটাই প্রোগ্রাম ওই ফ্লো চার্ট, অ্যালগরিদম আঁকা হয়। আর প্রোগ্রাম ডেভেলপমেন্ট যেটা, এটাই সি প্রোগ্রাম লেখা হয়। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে প্রোগ্রাম টেস্টিং করার উন্নয়ন কোন ধাপের কাজ? প্রোগ্রাম বাস্তবায়ন। যে কিছুক্ষণ আগে বললাম, ভুল ত্রুটি খুঁজে বের করা কোন ধাপের কাজ? আর প্রথম ধাপ নির্দিষ্টকরণ, শেষ ধাপ রক্ষণাবেক্ষণ। আর প্রোগ্রাম কোড করা, সি প্রোগ্রাম লেখাটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট। আর ফ্লো চার্ট, অ্যালগরিদম প্রোগ্রাম ডিজাইন। মনে থাকবে। ওকে, প্রোগ্রামে যেসব ভুল সংঘটিত হয় তাকে কি বলে? বাগ বলে। বাগ, বাগ, বিইউজি, বাগ মানে মত পোকা, সার পোকা বলে অনেকে। এই বাগ হচ্ছে প্রোগ্রামের ভুলকে বাগ বলে। প্রোগ্রামের ভুলকে কি বলে?
বাগ বলে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে প্রোগ্রাম টেস্টিং উন্নয়নের কোন ধাপের কাজ? বাস্তবায়ন। এটা রিপিট হয়ে গেছে, যাই হোক। প্রোগ্রাম বাস্তবায়নের দুইটা অংশ, প্রোগ্রাম টেস্টিং, প্রোগ্রাম ডিবাগিং। প্রোগ্রামের ভুলকে কত ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। ভালো করে দেখো কত ভাগে। ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, রান টাইম ভুল। ব্যাকরণগত ভুল মানে কি? কমা সেমিকোলন ঠিক মতো না লেখা। আর লজিক্যাল ভুল মানে এ গ্রেটার দেন, বি গ্রেটার দেন, এগুলা লজিক্যাল যে সমস্ত যৌক্তিক ভুল হয়। আর রান করার সময় মানে কি? আমি যদি রান করার সময় ভুল উল্টো উল্টো ইনপুট দিই, তাকে রান টাইম এরর বলে। ঠিক আছে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রোগ্রামের ব্যাকরণগত ভুল? সেমিকোলন না লেখা। আর এইটা হচ্ছে যৌক্তিক ভুল। নিম্নের কোনটি যৌক্তিক ভুল? এই যে এটা যৌক্তিক ভুল, মনে থাকবে। প্রোগ্রাম উন্নয়নের সর্বপ্রথম ধাপ কোনটি? প্রোগ্রাম নির্দিষ্টকরণ। আর সর্বশেষ ধাপ রক্ষণাবেক্ষণ, তাই না? মনে থাকবে? কিছুক্ষণ আগে দেখিয়েছি। ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এগুলো ঠিকঠাক করা হয় প্রোগ্রাম নির্দিষ্টকরণে। সুডো কোড, সুডো শব্দের অর্থ কি? সত্য নয়। সুডো একটি গ্রিক শব্দ। সুডো শব্দের অর্থ হচ্ছে সত্য নয় বা অবাস্তব, এবং অ্যালগরিদমের বিকল্প হিসেবে সুডো কোড ব্যবহার করা হয়। সুডো কোড হচ্ছে প্রোগ্রামকে নির্দেশনা দেওয়ার জন্য কোড, সুডো কোড। মনে থাকবে? আচ্ছা। প্রোগ্রাম উন্নয়নের সর্বশেষ ধাপ কোনটি? রক্ষণাবেক্ষণ। ওকে, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, অর্থাৎ প্রোগ্রামটা পরবর্তীতে কারেকশন করার জন্য রক্ষণাবেক্ষণ করা হয়, সংরক্ষণের জন্য। উচ্চ স্তরের ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম কোনটি? উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম কোনটি? উচ্চ প্রোগ্রাম, তাই না? এই জায়গায় আবার লিখে দিলাম একটা কথা, এই কথাটা আবার লিখলাম আমি। মেশিন ভাষা বাদে অন্যান্য সকল ভাষায় লিখিত ভাষাকে উচ্চ প্রোগ্রাম বলে। এটা কতবার যে বললাম আমি, খেয়াল রাখতে হবে কিন্তু। কম্পিউটারের বোধগম্য 0 এবং 1 ব্যবহার করে কোন ভাষা রচিত হয়? মেশিন ভাষা। এটা সহজ, তাই না? বাহ, ফাইন। কোন একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের যুক্তিসম্মত ধারাবাহিক বর্ণনাকে কি বলে? ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে। আচ্ছা, অ্যালগরিদম কাকে বলে আমরা একটু দেখি। দেখো অ্যালগরিদম কাকে বলে। এই যে এটা হচ্ছে অ্যালগরিদম। কোন ধাপে কি করব? ধারাবাহিক বর্ণনা। আর এই অ্যালগরিদমকে যখন চিত্রের মাধ্যমে দেখায়, এগুলো হচ্ছে ফ্লোচার্ট। চিত্র হচ্ছে ফ্লোচার্ট, চিত্ররূপ। অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলে। আর প্রোগ্রামের ধারাবাহিক বর্ণনা, ধাপে ধাপে বর্ণনাকে অ্যালগরিদম বলে। মনে থাকবে? তোমরা আজকের আলোচনাটা যদি সুন্দরভাবে তুমি যদি মনোযোগ সহকারে বুঝে আরেকবার কয়েকবার দেখো, শীতের সাথে মিলাই ক নাম্বারের প্রশ্ন সব কমন পাবো। ক নাম্বারের প্রশ্ন টোটাল মনে হয় কয়েকশো প্রশ্ন ক নাম্বার আলোচনা করে ফেললাম আমি। ওকে, অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলে? ফ্লোচার্ট বলে। অ্যালগরিদমের চিত্ররূপকে কি বলে? এদিকে তাকাও, খেয়াল করো। অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলে। এদিকে তাকাও, খেয়াল করো। এই যে ফ্লোচার্ট, এটা হচ্ছে ফ্লোচার্ট। এই অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলে। কথা বলে না? দেখো, প্রোগ্রামের প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র, এই প্রতীক। আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ প্রতীক, জানো তো? এই প্রতীকটা কিসের? গ্রহণ নির্গমন, ইনপুট আউটপুট। ইনপুটের জন্য এই প্রতীক, আউটপুটের জন্য এই প্রতীক। পরের প্রশ্ন, এই প্রতীকটা কিসের জন্য ব্যবহার করা হয়? প্রবাহ। প্রবাহ প্রতীক। প্রবাহ প্রতীক বিভিন্ন রকম আছে। এটা রাইট অ্যারো, লেফট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো, এটা প্রবাহ প্রতীক বলে। আর বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। আচ্ছা, এবার নাম্বারিং ছাড়া কিছু প্রশ্ন তোমাদের টেস্ট করার জন্য আমি বলছি। এটা কোন প্রতীক? 1 2 ইনপুট আউটপুট। সিদ্ধান্ত প্রতীক তো আলাদা। 1 2 তাহলে ওই দুটো টিক মারবা। এটা কিসের প্রতীক? ডিম্বাকৃতি। এইগুলো তোমাদের নাই তো? শুরু শেষ।
6 আছে। এটা কিসের প্রতীক? টিকা প্রতীক। এটা একটু এক্সেপশনাল, এটা টিকা লেখার জন্য, এটা প্রচলন নাই, এটা প্রচলন নাই, কিন্তু মনে রাখবেন এটা টিকা লেখার জন্য। এই প্রতীকটা কিসের? প্রক্রিয়াকরণ, প্রসেসিং, প্রসেসিং প্রতীক। আচ্ছা, এটা কিসের প্রতীক? সিদ্ধান্ত প্রতীক, সিদ্ধান্ত প্রতীক এই প্রতীকটা। ইয়েস নো, সিদ্ধান্ত দেয়। ফ্লোচার্টের বিষয়কে কম্পিউটারের প্রোগ্রামিং এর ভাষায় রূপান্তর করাকে কি বলে? প্রোগ্রামিং এর ভাষায় প্রোগ্রাম কোডিং বলে। আমরা যখন ফ্লোচার্টকে প্রোগ্রাম ডিজাইন বলে, ফ্লোচার্টকে কি বলে? আর সে ডিজাইন অনুযায়ী কোড করাকে ওই কোডিং বলে, যেটা সি প্রোগ্রাম লেখা। এটা প্রোগ্রাম উন্নয়নের ধাপের একটা অংশ। প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে কোন প্রতীকটি ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করা হয়? সামান্তরিক। সামান্তরিক প্রতীকটা ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এই প্রশ্নটা একটি এক্সট্রা। প্রোগ্রামের ধরন ও তুলে ধরার জন্য নির্দেশনার স্টেটমেন্টের সমাহারকে কি বলে? সুডোকোড বলে। সুডোকোড, সুডোকোড হচ্ছে প্রোগ্রামের ধরন তুলে ধরে, অনেকটা অ্যালগরিদমের মতো। অ্যালগরিদমের মতো প্রোগ্রামের বর্ণনা দেয়। ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে কাজ করি, প্রোগ্রাম ফ্লোচার্ট শিখছি। সিস্টেম ফ্লোচার্ট আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে যে গুলি আছে ওগুলি বেশি বেশি আসে। প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে কি বলে? ফ্লোচার্ট তো এখানেও আছে, এখানেও আছে। প্রোগ্রাম ফ্লোচার্ট, কেননা প্রোগ্রাম কথাটা আছে, ঠিক আছে। প্রোগ্রাম ফ্লোচার্ট কাকে বলে? প্রোগ্রামের বিভিন্ন ধাপের চিত্রের মাধ্যমে উপস্থাপন। প্রোগ্রাম ফ্লোচার্টের এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট করার জন্য ভালো করে দেখো, এটা কোনটা সঠিক, শুরু করার প্রতীক কোনটি? এটাও গোল, এটাও গোল, চ্যাপ্টার গোলটা কিন্তু শুরু, আর এটা কিন্তু সংযোগ, কানেক্টর প্রতীক। এটা কানেক্টর প্রতীক। ওই আমরা অনেক সময় কানেক্ট করি না, চারিদিক থেকে নিয়ে একসাথে করি। সংযোগ প্রতীক কোনটা? এই যে এটা কানেকশন প্রতীক, তাই না? সিদ্ধান্ত প্রতীক কোনটা? ছোট গ, এইটা। হ্যাঁ, ঠিক বলেছো, এইটা সিদ্ধান্ত প্রতীক। প্রসেসিং প্রতীক কোনটা? প্রক্রিয়াকরণ, এই ক। হ্যাঁ, পারছো, সবাই পারছে, বাহ, ফাইন। সিস্টেম প্রতীক, সিস্টেম ফ্লোচার্ট। দেখো এগুলো কিন্তু সব প্রোগ্রাম, তাহলে এটা একটু ব্যতিক্রম না? ওটা সিস্টেম। সিস্টেম ফ্লোচার্ট আরো আছে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, সিস্টেম আর প্রোগ্রাম 2 ফ্লোচার্টেই ব্যবহার করা হয় একটা প্রতীক, সেটা হচ্ছে আয়তাকার প্রতীকটা। সিস্টেম ফ্লোচার্টও ব্যবহার করা হয়, প্রোগ্রাম ফ্লোচার্টও ব্যবহার করা হয়। এবার এ বি দুইটার সংখ্যার ভাগফল নির্ণয়ের জন্য কোনটা সঠিক? ক সঠিক। সি প্রোগ্রামে ভাগ এটা দ্বারা বোঝায়, ঠিক আছে। এদিকে ভালো করে দেখো, এদিকে তাকাও। এ ভাগ বি, এটা জেনারেল এক্সপ্রেশন, সাধারণ গণিতে লেখা হয়। আর এ স্ল্যাশ বি, এটাও ভাগ, কিন্তু এটা সি এক্সপ্রেশন। কি এক্সপ্রেশন? সি এক্সপ্রেশন, মনে থাকবে কিন্তু। পরবর্তী প্রশ্ন, এ এবং বি দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য কোনটি সঠিক? এ স্টার। গুণফল নির্ণয়ের জন্য স্টার ব্যবহার করা হয়, ভাগফল নির্ণয় করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ। মনে থাকবে। আর মাত্র 2-3টা আছে প্রশ্ন। সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের সঠিক সূত্র কোনটি? বলো। সঠিক উত্তর হচ্ছে এটা, এই সি ইন্টু 9 ডিভাইডেড 5 প্লাস 32। ফারেনহাইট কে সেন্টিগ্রেডে রূপান্তরের সঠিক সূত্র কোনটি? এই যে এইটা। এই সূত্রগুলো মনে রাখতে হবে। এই লাস্ট প্রশ্ন আজকে। একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সঠিক সূত্র কোনটি? পাই ইন্টু আর স্কয়ার। কি বললাম? এইটা পায়ের মান, আর এইটা আর স্কয়ার, আর ইন্টু আর মানে আর স্কয়ার, মানে এটা সঠিক, এটা সঠিক। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে তো বাসায় গুলো ভালো করে পড়তে হবে।